অভ্যুত্থানে প্রত্যাশা পূরণে জাতীয় সংসদকে শক্তিশালী করার আহ্বান বিএনপির। 2 দিনের কর্মশালায় মন্ত্রী এমপিরা। হাজারো প্রাণের বিনিময়ে গণতান্ত্রিক ধারায় বাংলাদেশ, পলিথিন বাদ দিয়ে ফিরবে পাটের সোনালী দিন, আশা রাষ্ট্রপতির। মধ্যপ্রাচ্যের সংঘাতে জ্বালানি সংকটে শঙ্কায় পেট্রোল পাম্পে ভিড়, প্রয়োজনের চেয়ে বেশি নেওয়ায় তৈরি হচ্ছে কৃত্রিম সংকট। কঠিন চ্যালেঞ্জের মুখে বিদ্যুৎ খাত, গ্রীষ্মে 18,000 মেগাওয়াট চাহিদা পূরণে বড় শঙ্কা, নবায়নযোগ্য জ্বালানির তাগিদ। রাজধানী বাজারে ঈদের প্রভাব, আবারও বাড়ল সুগন্ধি পোলাও চালের দাম, মশলা ও মুরগির বাজারেও উত্তাপ। এবং ইরানের পরবর্তী নেতা নির্বাচন প্রক্রিয়ায় থাকতে চান ডোনাল্ড ট্রাম্প, সামনে যুদ্ধ আরও জোরালো করার হুঁশিয়ারি। জুলাই গণ অভ্যুত্থানের প্রত্যাশা পূরণে জাতীয় সংসদকে শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। রাজধানী গুলশানে মন্ত্রী এমপিদের প্রশিক্ষণ কর্মশালা ফাঁকে এই আহ্বান জানান তিনি। প্রথমবার নির্বাচিত দলীয় এমপিদের সংসদীয় কার্যক্রম, বিল, বাজেট, স্থায়ী কমিটির কাজসহ নানা বিষয়ে ধারণা দিতে 2 দিনের কর্মশালার আয়োজন করেছে বিএনপি। সকালে গুলশানে নিজ কার্যালয়ে কর্মশালা উদ্বোধন করেন দলের চেয়ারম্যান তারেক রহমান। অভিজ্ঞ সাবেক আমলা ও সাবেক এমপিদের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিদের দায়িত্ব, মন্ত্রিসভার সদস্যদের সংসদীয় রেওয়াজ ও মন্ত্রণালয় পরিচালনা দক্ষ করে তুলতে কৌশলগত ভূমিকা কেমন হবে তা তুলে ধরা হচ্ছে এই আয়োজনে। সকাল 10:30 থেকে দুপুর 12:30 পর্যন্ত মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টারা অংশ নেন। মধ্যাহ্ন বিরতির পর শুরু হবে দ্বিতীয় সেশন। এতে অংশ নেবেন ঢাকা, রংপুর, রাজশাহী ও ফরিদপুর বিভাগের সংসদ সদস্যরা। দুপুরে কর্মশালার মধ্যাহ্ন বিরতিতে বেরিয়ে সালাউদ্দিন আহমেদ বলেন, এই সংসদের কাছে জাতির প্রত্যাশা অনেক। বিরোধী দলকে লিখিতভাবে ডেপুটি স্পিকার দেওয়ার প্রস্তাব দেওয়ার বিধান নেই জানিয়ে জামায়াতকে উদারভাবে তা গ্রহণ করা উচিত বলে মনে করেন সালাউদ্দিন। রাষ্ট্রপতি কোনো ব্যক্তি নয়, প্রতিষ্ঠান। সংসদ অধিবেশনে তার ভাষণ দেওয়ার বিধান আছে বলেও জানান তিনি। আমরা আইডিয়াস কমিউনিকেশন করেছি, ডিসেমিনেট করেছি, যাতে করে আমরা সমৃদ্ধ হই সকল সংসদ সদস্য। এইভাবে আমরা চাই আমাদের পার্লামেন্টারি কালচারকে আমরা আরো শক্তিশালী করতে। এই পার্লামেন্টারি কালচার এমন হবে না যেগুলো দেখে মানুষ আমাদেরকে ভর্ৎসনা করবে। এই পার্লামেন্টারি কালচার এমন হবে তখন মানুষ বলবে আমরা এরকমই একটি জাতীয় সংসদ দেখতে চেয়েছিলাম। রাজধানী গুলশানে বিএনপি কার্যালয়ে চলছে এমপি মন্ত্রীদের 2 দিনের প্রশিক্ষণ কর্মশালা। দর্শক, এ বিষয়ে আরো জানাতে সেখান থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার, এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবার বিএনপি থেকে অনেক মন্ত্রীরা, দলীয় সংসদ সদস্যরা নির্বাচিত হয়েছেন। তাদের প্রশিক্ষণের বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে? ত্রয়োদশ সংসদ অর্থাৎ প্রথম অধিবেশন, সেটি হচ্ছে 12 মার্চ যেটি শুরু হবে, সেটিকে সামনে রেখেই মূলত এই আজকের এই প্রশিক্ষণ কর্মশালা, এটি বিএনপি চেয়ারম্যান অর্থাৎ বিএনপি চেয়ারম্যানের যে কার্যালয় গুলশানে, সেই গুলশানেই মূলত এই প্রশিক্ষণ কর্মশালাটি আয়োজন করা হয়েছে। যেটি আপনি খবরই বলছিলেন, সেটি সকালেই উদ্বোধন করেছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। আর যেটি প্রথম সেশনটি শেষ হয়েছে 12:15 দিকে শেষ হয়েছে প্রথম সেশন, যেখানে মূলত যারা উপস্থিত ছিলেন তারা হচ্ছে মন্ত্রী, প্রতিমন্ত্রী, চিফ হুইপ এবং প্রধানমন্ত্রী যে উপদেষ্টা যারা আছেন তারা উপস্থিত ছিলেন। এখন যেটি মূল বিষয় সেটি হচ্ছে যে সংসদ অধিবেশন যেটি শুরু হয়, আমরা যেটি দেখেছি, অর্থাৎ এখানে কিছু সংসদীয় কার্যক্রম থাকে, আর সেখানে কিছু রেওয়াজ থাকে। এই বিষয়গুলোই অবগত করার জন্য মূলত এই প্রশিক্ষণ কর্মশালাটি। যদিও এখানে আমরা দেখেছি যে প্রথম যে সেশনটি হয়েছে সেখানে যে মধ্যাহ্ন বিরতিতে বের হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন, একটু বিস্তর বলেছেন যে আসলে তারা এটা নিজেদের মধ্যেই মূলত এই যে সংসদটি শুরু হবে যাতে সংসদটি প্রাণবন্ত হয় এবং সংসদের যে কিছু আসলে এক ধরনের যে কিছু বিধিবিধান সংসদ সদস্যদের রয়েছে, সেখানে আলাপ আলোচনা, কি ধরনের পয়েন্ট অফ অর্ডার কিভাবে আসলে করতে হয়, সেখানে বিল পাশে একটা ব্যাপার থাকে, বাজেটের কিছু বিষয় থাকে, সংসদীয় কমিটি থাকে, সেখানে কি ধরনের বক্তব্যগুলো আসলে সংসদ সদস্য সেগুলো উপস্থাপন করবেন, এই বিষয়গুলো আসলে মন্ত্রী প্রতিমন্ত্রীদের যে কার্যক্রমগুলো রয়েছে সেই বিষয়গুলো আসলে এই
প্রশিক্ষণ যে কর্মশালাটি সেখানে আলোচনা হয়েছে এবং এখানে প্রশিক্ষক হিসেবে যারা আছেন এমনটাও তিনি জানিয়েছেন যে এখানে আমলা অর্থাৎ একটু দক্ষ আমলা সাবেক সংসদ সদস্য যারা আছেন অ্যাকাডেমিশিয়ান যারা আছেন তারাই কিন্তু এখানে প্রশিক্ষক হিসেবে আলোচনা করেছেন। এই হচ্ছে মূল বিষয়টি। আর দ্বিতীয় যে সেশন বেলা 2:30টায় শুরু হবে, সেখানেই মূলত সংসদ সদস্য যারা আছেন তাদেরকে নিয়েই মূলত এই প্রশিক্ষণ কর্মশালাটি শুরু হবে। 2:30টায় শুরু হবে, বিকেল 4:30 5টা পর্যন্ত এই সেশন প্রশিক্ষণ কর্মসূচিটি চলবে এবং সেই হিসেবে আগামীকালও কিন্তু দুটি সেশন রয়েছে, অর্থাৎ এই 2 দিনের যে প্রশিক্ষণ কর্মশালাটি বিএনপির পক্ষ থেকে সংসদ সদস্যদের সেটি কিন্তু আগামীকালই আসলে সমাপনী হচ্ছে। সাথী, অসংখ্য ধন্যবাদ আনোয়ার আপনাকে। হাজারো প্রাণের বিনিময়ে গণতন্ত্রের ধারায় ফিরেছে বাংলাদেশ, এমন মন্তব্য করে শহীদদের আকাঙ্ক্ষা পূরণে জ্ঞান বিজ্ঞানে এগিয়ে যাওয়ার উপর জোর দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। জাতীয় পাট দিবসে আলোচনায় সরকারের কৃষি ঋণ মওকুফ যুগান্তকারী সিদ্ধান্ত জানিয়ে এই সরকারের হাত ধরে পাটের সোনালী দিন ফিরবে বলে আশা করেন তিনি। একই সাথে পরিবেশ রক্ষায় পলিথিন বন্ধ করে পাটজাত পণ্য ব্যবহারেরও আহ্বান জানান মোহাম্মদ শাহাবুদ্দিন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে 2024 সালের 5ই আগস্ট পতন হয় আওয়ামী লীগ সরকারের। ওই আন্দোলনে গণহত্যার অভিযোগ আওয়ামী লীগ এবং অনেক কর্মকর্তার বিরুদ্ধে। এরপর অন্তর্বর্তী সরকারের প্রায় 18 মাসের মাথায় গত 12ই ফেব্রুয়ারি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনে নিরঙ্কুশ জয় পায় বিএনপি। দলটির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে যাত্রা শুরু হয় নতুন গণতান্ত্রিক সরকারের। নতুন সরকার দায়িত্ব নেয়ার পর শুক্রবার ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পাট দিবসের আয়োজনে প্রধান অতিথি হিসেবে অংশ নেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। যদিও এর আগে দীর্ঘদিন এমন কোনো আয়োজনে অংশ নিতে দেখা যায়নি তাকে। এদিন রাষ্ট্রপতি কথা বলেন দেশের গণতান্ত্রিক ধারায় ফেরা ও শহীদদের আকাঙ্ক্ষা পূরণ নিয়ে। হাজারো মানুষের প্রাণের বিনিময়ে গণতন্ত্রের ধারায় ফিরেছে বাংলাদেশ। সকল শহীদের আকাঙ্ক্ষায় বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে হলে আমাদেরকে জ্ঞানে, বিজ্ঞান, প্রযুক্তিতে আরো সমৃদ্ধ হতে হবে। অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জন করতে হবে। গড়ে তুলতে হবে একটি স্বনির্ভর বাংলাদেশ। নতুন সরকারের কৃষি ঋণ মওকুফের সিদ্ধান্তের প্রশংসা করে রাষ্ট্রপতি বলেন এতে উপকার পাবেন কৃষকরা। নতুন সরকার দায়িত্ব গ্রহণের 10 দিনের মাথায় কৃষকদের 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ সহ মওকুফ করার যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করেছে। বর্তমান কৃষি এবং কৃষক বান্ধব সরকার আগামী 1 বৈশাখ অর্থাৎ 14 এপ্রিল থেকে পর্যায়ক্রমে কৃষক কার্ড বিতরণ শুরু করবে। তার আশা এই সরকারের হাত ধরেই সোনালী দিন ফিরবে পাটের। আমাদের বিশ্বাস বর্তমান জনবান্ধব সরকারের হাত ধরে পাট খাতে সোনালী দিন ফিরে আসবে। সৃষ্টি হবে নতুন নতুন কর্মসংস্থান, ঘটবে জনগণের ভাগ্য উন্নয়ন। বাংলাদেশ হবে বিশ্বে সোনালী প্রাকৃতিক তন্তুর এক অনন্য নেতৃত্বদানকারী দেশ। পরিবেশ রক্ষায় পলিথিন ব্যবহার বন্ধ করে পাটজাত পণ্য ব্যবহারের আহ্বানও জানান রাষ্ট্রপতি। পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর পলিথিন ব্যাগ পরিহার করুন। শেষে 9 দিন ব্যাপী পাট পণ্যের মেলার উদ্বোধন করেন রাষ্ট্রপতি। বাংলাদেশ জিন্দাবাদ। এদিন পাট খাতে বিশেষ অবদানের জন্য 12 ক্যাটাগরিতে 9 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে দেয়া হয় সম্মাননা। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। মধ্যপ্রাচ্যে সংঘাতের প্রভাব পড়তে পারে জ্বালানি তেলের বাজারে, এমন শঙ্কায় রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্পে হুমড়ি খেয়ে পড়ছেন গাড়ি চালকরা। কোথাও কোথাও তৈরি হয়েছে দীর্ঘ লাইন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সম্ভাব্য সংকট ও দাম বাড়ার গুজবে প্রয়োজনের চেয়ে বেশি তেল কিনে রাখছেন অনেকেই। এতে কৃত্রিম সংকটে জটিল হচ্ছে পরিস্থিতি। জ্বালানি তেলের জন্য ব্যক্তিগত গাড়ি আর মোটরসাইকেলের দীর্ঘ সারি, পাম্পের সামনে অপেক্ষমান অসংখ্য চালক। কোথাও কোথাও সেই সারি ছড়িয়ে পড়েছে মূল সড়ক পর্যন্ত। রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্পে দেখা গেছে এমন চিত্র। তেল সংকট বা দাম বাড়ার শঙ্কায় বৃহস্পতিবার থেকেই পাম্পে বাড়তি জ্বালানি নিতে ভিড় করছেন গ্রাহকরা। দুপুর বা বিকাল বা রাত্রে জ্যাম থাকে বেশি, এখন হয়তো সকালে আসলে তাড়াতাড়ি উঠায় নিয়ে চলে যেতে পারবো। আইসে এখানে দেখতেছি তার বিপরীত চিত্র। সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন সূত্রে তেলের দাম বাড়তে পারে এমন খবর পেয়েই আগেভাগে তেল নিতে এসেছেন তারা। বাইকারদের কাছ থেকে শুনেছি যে তেলের সংকট হবে, এই জন্য আর তেল পাওয়া যাচ্ছে না, অনেক পাম্প বন্ধ হয়ে গেছে, এই জন্য আসা। আমি আসতে চাইছিলাম না, কালকে হঠাৎ করে আমার এক ফ্রেন্ড ফোন দিল
যে যদি গাড়ি চলাস তাহলে অফিসে যাতায়াতের জন্য তেল কিছু ট্যাঙ্কিটা বোঝাই করে রাখি। গতকাল থেকে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বা ফেসবুক বা ভাই ব্রাদার অনেকেই দেখে ভিডিও করে পাঠায় যে পাম্প স্টেশনগুলোতে অনেক ভিড়, তেলের সংকট, তেল নিয়ে রাখেন। 5 দিন চলার মতো তেল থাকার পরও অনেকেই ট্যাঙ্ক ভরে নিচ্ছেন। চালকদের কেউ কেউ বলছেন এতে কৃত্রিম সংকট তৈরি হচ্ছে। যারা এটা রেগুলার না তারপরেও তারা দেখেন যে তেল এখান থেকে নিচ্ছে, নেওয়ার পর তারা স্টক করতেছে। অনেকে বেশি করে তেল নিতেছে আর অনেকে স্টক করতেছে ব্যবসায়ীরা, যার কারণে এই পাম্পের উপর চাপ পড়ছে। কেউ 2 ঘন্টা, কেউ তারও বেশি সময় ধরে লাইনে দাঁড়িয়ে আছেন। যত সময় লাগুক, উদ্দেশ্য একটাই, ট্যাঙ্ক ভরে তেল না। শুনতেছি একটা ক্রাইসিস পড়বে, আপাতত টাঙ্কিতে যেটুক ধরে এটুক রাখতে যাচ্ছি। আমরা আবার হুজুকের মানুষ তো, একটা কিছু শুনলেই ওটাকে সিরিয়াস নিয়ে নেই আর কি, এটা জাতিগত সমস্যা। মোটরসাইকেল চালকদের কারো কারো অভিযোগ, অনেকেই বাসায় তেল রেখে আবার পাম্পে এসে তেল নিচ্ছেন, ফলে পরিস্থিতি আরো জটিল হচ্ছে। তেল শেষ হয়ে যাবে এই আশঙ্কার জন্য তারা তেল ভরে নিয়ে বাসায় গিয়ে ট্যাঙ্কিটা আনলোড করে আবার আসছে, যার কারণে এই যে প্রেশারটা। ম্যাক্সিমাম গাড়িতে তেল আছে, কিন্তু আমাদের ট্যাঙ্কি লোড করে রাখতে হবে। এইটা হচ্ছে মানে আমরা বাঙালি হুজুকে যে একটা মাতলামি করি, ওই জিনিসটা আমরা করতেছি, সবসময় দেখতেছি। গুজব ছড়াচ্ছে, মানুষের মাথার ভিতরে একটা ঢুকেছে, পাম্পে দিকে তেল দিচ্ছে না। আবার কিছু অসাধু ব্যবসায়ীও আছে, পাম্প বন্ধ করে দিচ্ছে, তারা এই সুযোগ নিচ্ছে। একেবারে গুজব। সরকার থেকে আমাদেরকে এখনো বলে নাই যে আমরা তেলের আপনাদেরকে রেশনিং করে দিছি অথবা তেল কম আছে। যাদের ট্যাঙ্ক ক্যাপাসিটি একটু কম, কিন্তু সারা দিন সারা রাত চালাইছে, ওরা তো আর বাড়তেছে না। এদিকে জ্বালানি বিভাগ জানিয়েছে বর্তমানে দেশে ডিজেল 14 দিন, অকটেন 28 দিন, পেট্রোল 15 দিন, ফার্নেস অয়েল 93 দিন এবং জেট ফুয়েলের 55 দিনের মজুত রয়েছে। সরবরাহ স্বাভাবিক রাখতে 2রা মার্চ পর্যন্ত 7টি জাহাজের এলসি সম্পন্ন হয়েছে। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা। রাজধানীর বাইরে তেলের পাম্পগুলোতে সাময়িক চাপ থাকলেও সরবরাহ ও বিক্রি স্বাভাবিক রয়েছে। সংকট আতঙ্কে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও চুয়াডাঙ্গায় তেল নিতে পাম্পগুলোতে বাড়তি চাপ লক্ষ্য করা গেছে। মোটরসাইকেল চালকরা স্বাভাবিক চাহিদার তুলনায় কয়েক গুণ বেশি তেল নিতে চান। ক্রেতারা বলছেন, মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতি তেল সংকট দেখা দিতে পারে, এমন শঙ্কায় তারা আগেভাগেই ট্যাঙ্ক পূর্ণ করে নিচ্ছেন। পাম্প মালিকরা বলছেন, জ্বালানি তেলের তেমন সংকট এখনো হয়নি, তবে একসঙ্গে অনেক গ্রাহক তেল নিতে আসায় কিছু পাম্পে চাপ তৈরি হচ্ছে। তাই অপ্রয়োজনে বা প্রয়োজনে অতিরিক্ত তেল না কেনার আহ্বান জানিয়েছেন তারা। তবে বরিশালের চিত্র অনেকটা স্বাভাবিক দিনের মতোই। শীতের বিদায় আর গরমের আগমনে দেশে বাড়ছে বিদ্যুতের চাহিদা। তবে এবার গ্রীষ্মে 18,000 মেগাওয়াটের সম্ভাব্য চাহিদা মেটানো নিয়ে দেখা দিয়েছে বড় শঙ্কা। একদিকে মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল ভূ রাজনীতি, অন্যদিকে দেশের জ্বালানি মজুত নিয়ে খোদ মন্ত্রীর উদ্বেগ, সব মিলিয়ে এক কঠিন চ্যালেঞ্জের মুখে বিদ্যুৎ খাত। পরিস্থিতি মোকাবেলায় সাশ্রয়ী হওয়া এবং নবায়নযোগ্য জ্বালানিতে জোর দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। শীতের আমেজ কাটতেই পাল্টাতে শুরু করেছে দেশের বিদ্যুতের চাহিদার চিত্র। শীতকালে যেখানে 10 থেকে 12,000 মেগাওয়াটের মধ্যে সীমাবদ্ধ থাকে, গরমে তা হয় 17,000 মেগাওয়াটের বেশি। তবে এবার গ্রীষ্মে চাহিদা ছাড়িয়ে যেতে পারে 18,000 মেগাওয়াট। অথচ দেশের ইতিহাসে সর্বোচ্চ 16,794 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয় 2025 সালের 23শে জুলাই। বিদ্যুতের বাড়তি চাহিদা মেটাতে প্রতি বছরই সরকারকে হিমশিম খেতে হয়, কিন্তু এবার সংকট বহুমাত্রিক। আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা বাড়াচ্ছে মধ্যপ্রাচ্যের সংঘাত, যার সরাসরি প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদনে। এমন আমদানি নির্ভর দেশ হয়ে গেছি এবং আমাদের ডিমান্ডটা এত বেড়ে গেছে যে একটু এদিক ওদিক হলেই কিন্তু আমাদের সমস্যা দেখা দিবে। আমরা কিন্তু কিছুদিন আগে লক্ষ্য করেছি যে সাপ্লাই ডিসরাপশন কিভাবে হতে পারে, সেটা এলপিজির ক্ষেত্রে হয়েছে। দেশে শুধু 1 মাসের জ্বালানি মজুত আছে। মন্ত্রীর দেয়া এই তথ্যই জানান দিচ্ছে তীব্র সংকটের। আমরা যদি স্বাস্থ্য মার্চটা আমরা তাহলে ঠিক মতো চালাতে পারবো আর কি। এমন পরিস্থিতিতে সংকটের তীব্রতা সহনীয় পর্যায়ে রাখতে বিকল্প পথ খোঁজার পরামর্শ দিচ্ছেন জ্বালানি বিশেষজ্ঞরা। তারা বলছেন, সিস্টেম লস কমানো এবং অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি এখনই এসি ব্যবহার এবং আলোকসজ্জার মতো বিলাসিতায় নিয়ন্ত্রণ আনা জরুরি। প্রয়োজনে সুপরিকল্পিত লোডশেডিংয়ের মাধ্যমে উৎপাদন ও চাহিদার ভারসাম্য বজায় রাখতে হবে। আমাদের জ্বালানি সাশ্রয় করতে হবে, এর কোনো বিকল্প নাই। এবং এটা ক্রাইসিস এলেই শুধু যে আমাদের করতে হবে তা না, এটা আমাদের বিহেভিয়ারের ভিতর নিয়ে আসতে হবে এবং একটা এনার্জি কনশাস সোসাইটি তৈরি করতে হবে, যেন আমরা সবসময় জ্বালানি সাশ্রয়ের দিকে গুরুত্ব দিই। একই সাথে নবায়নযোগ্য এবং কয়লা ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের উপর জোর দেওয়ার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। আমরা দেরি করছি নবায়নযোগ্য জ্বালানি এক্সপানশনে,
ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। দেশজুড়ে জ্বালানি তেলের দাম বৃদ্ধির আশঙ্কার খবরে বিভিন্ন জায়গায় পেট্রোল পাম্পে হঠাৎ ভিড় বেড়েছে। বরিশাল থেকে এ বিষয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াদ মাহমুদ। জিয়াদ, আমরা দেখেছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সম্ভাব্য সংকট এবং গুজবের কারণে তেলের পাম্পগুলোতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। বরিশালের কি অবস্থা, সেখানকার গ্রাহকরা কি বলছেন? বিশ্বজুড়ে যে তেলের বাজারে একটা অস্থিতিশীলতা দেখা দিয়েছে এবং বিভিন্ন দেশে এর প্রভাবও পড়তে শুরু করেছে। বিশেষ করে জ্বালানি তেলের দাম 10% বৃদ্ধি করা হয়েছে এবং আপনাকে জানিয়ে রাখি যে ইরানে যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ হামলার পরে যে তেল সরবরাহের যে গুরুত্বপূর্ণ রুট, মানে বিশ্বের যে 60% তেল যে রুট ব্যবহার করে সরবরাহ করা হয় হরমুজ প্রণালী, সেটি বন্ধ রাখার খবর দিয়েছে ইরান এবং এটি আন্তর্জাতিক গণমাধ্যমে খবর হিসেবে প্রকাশিত হয়েছে, যার পরে কিন্তু একটা তেলের দামের তেলের বাজারে কিন্তু অস্থিতিশীলতা দেখা দিয়েছে। এবং এখানে আমরা বরিশালের যে বাজার, এই সারা দেশের মতোই এখানের বাজারে যে পেট্রোল পাম্পগুলো রয়েছে সেই পেট্রোল পাম্পে কিন্তু ভিড় বেড়েছে। ক্রেতারা বলছেন তারা কিছুটা শঙ্কিত, তেলের দাম বৃদ্ধি হবে এমন সংখ্যায় কিন্তু অনেকে তেল কিনছেন, আবার অনেকে দৈনন্দিন যে প্রয়োজন সেই প্রয়োজনের ভিত্তিতেই কিনছে। তবে এখন যে পাম্পটিতে রয়েছে এখানে কিন্তু বলা যায় মোটামুটি ভিড় রয়েছে এবং তাদের বেশিরভাগই কিন্তু এখানে যারা কিনতে এসেছেন তারা কিন্তু একটু শঙ্কা থেকেই কিনতে এসেছেন এবং তারা বলছেন যে তেলের দাম বাড়তে পারে এমন শঙ্কা থেকেই তারা ট্যাঙ্ক ফুল করে নিচ্ছেন। যদিও এখানে যে পাম্প রয়েছে, যে যারা রয়েছে তারা আমাদের জানিয়েছেন যে এখানে একটু লিমিট করে বেচা কেনা হচ্ছে, মানে 500 থেকে 600 টাকা পর্যন্ত তারা অকটেন কিংবা পেট্রোল বিক্রি করেছেন যাতে মজুদ ফুরিয়ে না যায়। এখানে একজন রয়েছেন, আসলে আপনি কি তেলের দাম বাড়বে এমন সংখ্যায় কিনতে এসেছেন না দৈনন্দিন প্রয়োজনের নিমিত্তে কিনতে এসেছেন? জি অবশ্যই, আমি তেলের দাম বাড়বে দেখি আমি কিনতে আসছি, ঠিক আছে। আর বর্তমান যে সরকার তারে দোষারোপ করার এখানে কিছুই নাই, ঠিক আছে। আমি একজন আওয়ামী লীগের কর্মী, সাধারণ একজন কর্মী, কিন্তু সব দোষ হয়েছে বাংলাদেশ ডক্টর ইউনূস যে সাবেক যে ডক্টর ইউনূস। আপনি সংখ্যা থেকে কিনতে এসেছেন, যে যেমনটি শুনছিলেন যে এখানে তিনি যে তেলের দাম বাড়বে এমন সংখ্যা থেকেই কিনতে এসেছেন এবং এখানে যারা তেল বেচা কেনা করছেন তাদের সাথে কথা বলবো যে আসলে সকাল থেকে আপনারা ভিড় কেমন দেখছেন এবং সকাল থেকে ভিড় কেমন ছিল এবং এখন কি পরিস্থিতি এখানে বিরাজ করছে? সকাল থেকে মোটামুটি ভালোই ভিড় ছিল। এখানে পাবলিক মনে করতেছে যে তেল নাই, তেল পাবে না, এই জন্য আর কি প্রচুর ভিড় করতেছে। কেমন আছে আপনাদের? আমাদের পর্যাপ্ত মজুদ আছে, কোনো সমস্যা নাই। ধন্যবাদ আপনাকে। যেমনটি শুনছিলেন যে এখানে তেলের মজুদ কিন্তু রয়েছে এবং সরকার থেকে বলা হয়েছে অকটেন কিংবা পেট্রোল, ডিজেল সব ধরনের তেলে কিন্তু মজুদ রয়েছে এবং যাতে প্রয়োজনীয় অতিরিক্ত ব্যবহার কেউ না করে সে বিষয়ে কিন্তু জনগণের দৃষ্টি আকর্ষণ করছেন। এতটুকু ছিল বরিশাল থেকে আমার কাছে। অসংখ্য ধন্যবাদ জিয়াদ আপনাকে। ঈদের আমেজ এখনও পুরোপুরি শুরু না হলেও এরই মধ্যে রাজধানীর বাজারে প্রভাব পড়তে শুরু করেছে। 3 মাস ধরে বাড়তে থাকা সুগন্ধি পোলাও চালের দাম আরও 1 দফা বেড়েছে। চড়া চালের বাজারের সাথে পাল্লা দিয়ে বাড়ছে বিভিন্ন পদের মশলা ও মুরগির দাম। বরাবরের মতোই বিক্রেতারা বলছেন সরবরাহ কম, তাই দাম বেশি। বাজার মনিটরিং বাড়ানোর তাগিদ ক্রেতাদের। রাজধানীর বাজারে 3 মাস ধরে বাড়ছে পোলাও চালের দাম। এই সপ্তাহেও খোলা পোলাও চালের দাম বেড়েছে কেজিতে 6 টাকা। খুচরা বাজারে বিক্রি হচ্ছে 140 টাকা কেজি। আর প্যাকেটজাত পোলাও চাল বিক্রি হচ্ছে 160 থেকে 170 টাকা কেজি। এবার ফলন কম হয়েছে, আবার দ্বিতীয় কথা এটা বাইরে সাপ্লাই যায়, ওই হিসাবে মনে করেন বাজারটা একটু বাইরে গেছে। পোলাও চালের দামটা বাড়তে ভাই, আমি এর আগে কিনছিলাম 30 টাকা, 130 টাকা পাইকারি, আজকে গতকালকে কিনলাম বললো 4 তারিখের বাজার 136 টাকা। ঈদ সামনে রেখে ঊর্ধ্বমুখী মশলার দামও। আলু বোখারা 200 টাকা বেড়ে 1000 টাকা কেজি, কিশমিশ 800 বেড়ে 900 টাকা কেজি, পেস্তা বাদাম 2700 টাকা থেকে বেড়ে 3300 টাকা কেজি বিক্রি হচ্ছে। আলু বোখারা আগে 500-600 টাকা কেজি আছিল, এখন বাড়ছে ধরেন 900 টাকার উপরে চলে আলু বোখারা। কিশমিশ ধরেন কেজিতে ধরেন 150 টাকা বাড়ছে। কমেছিল মুরগির দামও। ঈদের আমেজ বাড়িয়ে দিয়েছে নিম্ন ও মধ্যবিত্তের প্রোটিনের যোগানদাতা এ পণ্যটির দাম। কেজিতে 20 থেকে 30 টাকা বেড়েছে ব্রয়লার এবং সোনালী মুরগির দাম। ব্রয়লার 200 থেকে 210 টাকা এবং সোনালী মুরগি 310 থেকে 320 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। দাম খালি একদিনের পর একদিন উঠানামা করছে। কালকে বেচছে আপনার 200 টাকা, আজকে কিনছি 203 টাকা। কিছুটা কমলেও এখনও চড়া সবজির দাম। বেগুন 100 থেকে 120 টাকা, শসা 80 থেকে 120 টাকা, করলা 140 থেকে 150 টাকা, পটল 180 টাকা কেজি। বেগুনের দামটা হালকা একটু কমছে, 120 ছিল 100 টাকা পড়ছে। আর শসার দাম একটু কম, মানে গত সপ্তাহের তুলনায় সপ্তাহে একটু কম, মানে আমগো তো কিনার উপরে বিক্রি। ঈদ সামনে রেখে বাজার সিন্ডিকেট কঠোরভাবে নিয়ন্ত্রণ করার দাবি ক্রেতাদের। যেভাবে হোক চলতে তো হবে, কিন্তু কষ্ট তো থাকে,
সরকারের কাছে আবেদন থাকবে যেন মানে নিয়ন্ত্রিত ওয়েতে এটা আরও নিয়ন্ত্রণ যেন করে। তবে বাজারে অপরিবর্তিত আছে খাসি এবং গরুর মাংসের দাম। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। ছবি আঁকা, গান ও আবৃত্তির আয়োজনে মেতে উঠেছে শিশুরা। নতুন বই কেনার আনন্দে স্টলে স্টলে তাদের ঘুরে বেড়ানো আর উচ্ছ্বাস চোখে পড়ার মতো। সন্তানদের বইয়ের সাথে সখ্যতা তৈরি করতে পেরে খুশি অভিভাবকরাও। আর 21শে বইমেলার তৃতীয় শিশু প্রহরে পাপেট শো এই আনন্দে যোগ করে বাড়তি মাত্রা। শিশুর রং তুলিতে ফুটে উঠেছে ফুল, পাখি, শহীদ মিনার আর গ্রাম বাংলার চিরায়ত রূপ। বইমেলায় এসে এভাবেই বই কেনার পাশাপাশি সৃজনশীলতায় ভাসছে শিশুরা। বাবা মায়ের হাত ধরে ঘুরে বেড়াচ্ছে স্টলে স্টলে, কিনে নিচ্ছে গল্প, ছড়া আর ছবি আঁকার বই। আমার ভূতের বই পছন্দ, আমি ভূতের বই কিনবো। অনেকগুলা বই দেখেছি, ভালো লাগছে, আমি বই কিনবো। আমি এখানে পাপেশের জন্য এসেছি, আমার পাপেশের খুব ভালো লাগে। বই মেলায় ভালো লেগেছে, ছবি এঁকেছি, বই কিনছি, আমার খুব ভালো লাগছে। জনপ্রিয় পাপেট শো সিসিমপুর এবার নেই, কিন্তু পাপেট শো শুরু হতেই তাদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস। কেমন আছো? ইন্টারনেটের এই যুগে পরিবারের ছোট্ট সদস্যদের মুক্ত আলোতে এমন অনাবিল আনন্দ দিতে পেরে খুশি অভিভাবকরাও। ডিজিটাল ডিভাইস নিয়ে বিজি থাকে, এর মাঝে যে ওদের মাঝে বই পড়ার যে আগ্রহটা দেখে এটা আমার কাছে খুব ভালো লাগে। বাচ্চাদের স্কুল ছুটি, আজকে আমি নিয়ে আসতে পেরেছি, এটা ভালো লাগছে। বাচ্চাদের জন্য অনেক আয়োজন আছে, ওরা পার্টিসিপেট করতেছে, আনন্দ পাচ্ছে। কাকতাড়ুয়া পাপেট থিয়েটারের আয়োজকরা বলেন, গল্প গানে শিশুকে আত্মনির্ভরশীল আর ভালো কাজে উদ্বুদ্ধ করাই এবারের আসরের মূল লক্ষ্য। শিশুরা তো একা কিছু করতে পারে না, অভিভাবকরা যদি উদ্বুদ্ধ হবে যে হ্যাঁ আমার সন্তানকে আমি এইরকম একটা ক্রিয়ার মধ্যে দিয়ে, অ্যাক্টিভিটিসের মধ্যে দিয়ে এবং ইনোভেটিভ একটি জায়গা দিয়ে যদি তাকে বড় করতে পারি, তারা যদি এর সাথে পাপেটের সাথে তার সখ্য দিয়ে যদি তার মানসিক ডেভেলপমেন্টটা, সেলফ ডেভেলপমেন্টটা হয়, এটাই আমার চেষ্টা। এবারের বইমেলায় শিশুদের জন্য অংশ নিয়েছে 63টি প্রতিষ্ঠানের 160টি ইউনিট। রিফাত নোভা, ডিবিসি নিউজ, ঢাকা। ঈদ সামনে রেখে রাজধানীর শপিং মলে চলছে কেনাকাটার ধুম। দর্শক আরও জানাতে উত্তরার জমজম টাওয়ার থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মনজুমা আফরোজ নীলিমা। নীলিমা, সময় ঘনিয়ে আসছে আর কয়েকদিন পরে ঈদকে কেন্দ্র করে এই সময়টাতে শপিং মলগুলোতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। ঈদের পণ্য নিয়ে শপিং করতে আসা ক্রেতারা কি বলছেন? ধন্যবাদ সাথী আপনাকে। আমি বর্তমানে অবস্থান করছি উত্তরা জমজম টাওয়ারে এবং আপনারা দেখতেই পাচ্ছেন পিছনে কিন্তু উপচে পড়া ভিড়। এবং আপনাদেরকে জানিয়ে দিতে চাই আজকে শুক্রবার এবং নামাজের পর থেকেই কিন্তু এখানে মানুষজন চলে আসছে ঈদের শপিং করতে। ঈদ যতই ঘনিয়ে আসছে ততই জমে উঠছে এখানে ঈদের কেনাকাটা। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব, দোকানগুলোতে কিন্তু ছোট থেকে বড় সবার জন্য এখানে রয়েছে ঈদের নতুন নতুন কালেকশন। বিশেষ করে পাঞ্জাবি, থ্রি পিস শাড়ি এবং বাচ্চাদের পোশাকের এখানে কিন্তু নানা রং এবং ডিজাইনের সমাহার রয়েছে। শুধু পোশাকই নয়, ঈদের সাজকে পরিপূর্ণ করতে এখানে পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের জুতার সাথে ব্যাগ, কসমেটিক্স, ফ্যাশন অ্যাক্সেসরিজের সাথে অনেক কিছু। তাই এক জায়গাতেই ঈদের সব কেনাকাটা সেরে নিতে এখানে কিন্তু পরিবারের সাথে চলে এসেছেন। এবং আমরা এখানে একজন খুদে ক্রেতার সাথে কথা বলবো। সে অনেক বেশি উচ্ছ্বসিত, তার ফ্যামিলির সাথে শপিং করতে এসেছে। কেমন লাগছে ঈদে, কার কার সাথে শপিং করতে এসেছো এবং কি কি কিনেছো? ব্রেকিং নিউজ, ফুলস্টপ তো জানালায় পড়ে গিয়েছে আর যে লাভবারে খেয়ে ফেলছে। প্লিজ সবাই ফুলস্টপে খুঁজো। আর সে আমরা একজন আসলে খুদে ক্রেতার সাথে কথা বললাম। সে অনেক বেশি উচ্ছ্বসিত ছিল তার পরিবারের সাথে শপিং করতে এসে। এবং আমরা এখানে দেখতেই পাচ্ছেন আপনারা আমার পিছনে যে আসলে সবাই কিন্তু ঈদের কেনাকাটায় অনেক বেশি ব্যস্ত এবং ঈদ যতই ঘনিয়ে আসছে তারা কিন্তু ঈদের কেনাকাটা সেরে ফেলছেন। বড় থেকে ছোট, ছেলে এবং মেয়ে সবাই কিন্তু তাদের ঈদ কেনাকাটায় ব্যস্ত রয়েছেন। এই ছিল আমার কাছে জমজম টাওয়ার থেকে ঈদ কেনাকাটার সর্বশেষ তথ্য। অসংখ্য ধন্যবাদ নীলিমা। রমজানে বরিশাল নগরীতে জমে উঠেছে ইফতার সামগ্রীর বেচাকেনা। বাহারি আয়োজন আর সুস্বাদু খাবারের পসরা বসেছে বাজারে। তবে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিতে কিছুটা বর্ণহীন নিম্ন আয়ের মানুষের ইফতার। দুপুর গড়াতেই বরিশালের বাতাসে ভেসে ওঠে ইফতারের সুঘ্রাণ। কড়াই ভরা তেলে লালচে হয়ে ওঠা বেগুনি, রসে টইটুম্বুর জিলাপি আর ছোলা হালিমের উষ্ণ ধোয়া, সব মিলিয়ে যেন রঙিন এক আয়োজন।
চকবাজার, সদর রোড, নথুল্লাবাদ কিংবা নতুন বাজার সবখানেই ব্যস্ততা, হাকডাক আর ক্রেতাদের ভিড়। বাচ্চারা তো চিকেন ফ্রাইটা পছন্দ করে, চিকেন ওখানে কাবাব আছে ওটা পছন্দ করে, রিজনেবল প্রাইস মনে হচ্ছে আমার কাছে। কত বছরের মতনই এখানে হালিমটাই আমার ভালো লাগে, তাই জন্য হালিমটা নিলাম। আর এবার দেখলাম এখানে তেহারিও আছে, তো তেহারিও নিলাম। বিক্রেতাদের চোখেও আশা, সারাদিনের প্রস্তুতি, আয় ব্যয় আর নতুন পণ্যের পরিচিতি সব মিলিয়ে এ মাসেই যেন তাদের স্বপ্নের হিসাব মেলে। এখানের খাবারগুলো খুবই সুস্বাদু এবং আমরা চেষ্টা করি সবসময় মানুষদেরকে ভালো খাওয়ানোর চেষ্টা করি, ট্রাই করি আমরা। আলহামদুলিল্লাহ খুবই ভালো চলতেছে। জাস্ট আমাদের লোকাল ক্রাউডটাকে আমাদের কাছে আনার জন্য যতটুকু দরকার একদম মিনিমাম লেভেলে আছে। এটা আমাদের আসলে একদম যদি মিডল ক্লাসটাতে অবশ্যই আমরা পারতেছি, এছাড়া যদি লোয়ার মিডল ক্লাসটা তারাও আমাদের ফুডটা অ্যাফোর্ড করতে পারতেছে। তবে একই শহরে আরেকটি দৃশ্যও আছে। দিনভর রোদে পোড়া খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষের কাছে দামি ইফতার যেন কল্পনা মাত্র। আমার মতো এইসব দোকান দিয়ে ইফতার কেনা সম্ভব হয় না। সাধারণ ওই ফুটপাতের ইফতারের দোকান থেকে এই সমস্ত জায়গায় দিয়ে কিনি। আমার এরকমের কোনো ক্যাপাসিটি নেই যে আমি আমার বাচ্চাকে ইফতার কিনে রোজা খোলাবো। সরকার যেন আমাদের প্রতি কিছু ভরুক্ষেপ নেয়। এদিকে জেলা প্রশাসক জানায়, বাজার তদারকির পাশাপাশি উদ্যোগ রয়েছে অসহায়দের কাছে ইফতার পৌঁছে দেওয়ার। আমাদের নিরাপদ খাদ্যের একটি ভ্রাম্যমাণ ল্যাবরেটরি আছে, তো আমরা চেষ্টা করব যে এটা ভালোভাবে এই রমজানের মধ্যে মনিটর করার জন্য। রমজান শেখায় ভাগ করে নেওয়ার কথা। ইফতার বাজারে যেমন রঙিন আয়োজন, তেমনি আছে নীরব অভাবের গল্প। সহমর্মিতার হাত বাড়ালেই হয়তো মিলবে প্রকৃত স্বস্তি। জিয়াদ মাহমুদ, ডিবিসি নিউজ, বরিশাল। ইরানে পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচনের প্রক্রিয়াকে অবশ্যই যুক্তরাষ্ট্রকে যুক্ত থাকতে হবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের শাসন ব্যবস্থার মধ্যে যুক্তরাষ্ট্রের প্রতি বন্ধুত্বপূর্ণ একটি নতুন নেতৃত্বের জন্ম দেওয়ার লক্ষ্য ট্রাম্পের। তিনি জানান, আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মুস্তফা খামেনিকে তার বাবার উত্তরসূরি হিসেবে দেখতে চায় না যুক্তরাষ্ট্র। এদিকে মধ্যপ্রাচ্য চলমান যুদ্ধের সময়সীমা নিয়ন্ত্রণ করবে যুক্তরাষ্ট্র, এমন মন্তব্য করেছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সঙ্গেই থাকুন।